ডিসি নিয়োগকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন বললেন জনপ্রশাসন সচিব। সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। গুমের বেশিরভাগ অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানালেন গুম সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান। ১৩ দিনে জমা পড়েছে ৪০০ অভিযোগ। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যকে কর্মসংস্থান করতে সরকারের প্রতি রিজভির আহ্বান। শেখ হাসিনার আমলে স্বাক্ষরিত চুক্তি প্রকাশের দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসি নিয়োগকে কেন্দ্র করে ১০ কোটি টাকা ঘুষ লেনদেনের নিউজকে ভিত্তিহীন বলেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, কালবেলা পত্রিকাটি তার বিরুদ্ধে ভুয়া নিউজ করেছে। ব্যবস্থা নিতে বিষয়টি তথ্য সচিবকে চিঠি দিয়ে জানানো হয়েছে। মিথ্যা তথ্য প্রকাশ করায় বিচারের জন্য প্রেস ইনস্টিটিউটে যাওয়ার কথাও বলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের জনপ্রশাসন সচিব এসব কথা বলেন। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। তার আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 1 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1 2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন অভিযোগটা এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআইয়ের আয়নাঘরের মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 অগাস্ট পর্যন্ত সময় গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এই নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনে জানানো হয়, গুমের শিকার 75 জনের বক্তব্য নিয়েছে কমিশন। 13 কার্যদিবসের মধ্যে 400 মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোনো চার্জশিট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে। 10 অক্টোবর বিকেল 4টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেওয়া হবে। সময় আরও বাড়ানো হবে কিনা এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। জুলাইয়ের ছাত্র নাগরিক আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলনে বিইউবিটির শিক্ষার্থী শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে দেখা করতে রাজধানীর মিরপুরে যান তিনি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার জোর দাবি জানান রিজভী। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি কি গোপন চুক্তি করেছিলেন তা জাতির সামনে প্রকাশ করতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয়, কোনো সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া হয়।
এটা ইমিডিয়েট দায়িত্ব। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। সেটা হলো একটি নির্বাচনের মাধ্যমে, এবং যে সুপারিশগুলো তাদের থাকবে অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, সেটা তো একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল যাকে জনগণ ক্ষমতায় বসাবে তারা জিনিসটা করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে মধ্যপ্রাচ্যে সহিংস পরিস্থিতি তৈরির জেরে আবারও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই পরিস্থিতি আরও টালমাটাল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দর 1.27% বেড়ে $74.84 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর 99 সেন্ট বেড়ে $71.09 পৌঁছেছে। ইনভেস্টর গোল্ড ইন্ডেক্স আইজি মার্কেট বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে ব্রেন্ট ক্রুডের দর $80 উঠতে পারে। বিশ্লেষকদের দাবি, মধ্যপ্রাচ্যে সহিংসতার কারণে ভূ রাজনৈতিক সংকটের মধ্যেও বাজার পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল, কিন্তু ইসরায়েলের বেপরোয়া হামলা আর সহিংসতার বিস্তারে তেলের বাজারে টালমাটাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে। তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক আশ্বস্ত করেছে, ঘোলাটে পরিস্থিতিতে বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল সরবরাহ স্থবির হয়ে পড়লেও সামাল দেওয়ার সক্ষমতা আছে তাদের। তবে উপসাগরীয় কোনো দেশে জ্বালানি খাত আক্রান্ত হলে বা সংকট দীর্ঘায়িত হলে পরিস্থিতি অনেক বাজে দিকে মোড় নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।